রজতবাবু, আপনার কাছে খুব সিম্পল এবং সরাসরি একটা প্রশ্ন। যে বলেছেন রজতবাবু, ভালো বলেছেন। স্যার বলছিল তো, আমি স্যার নই। একদম স্ট্রেট ওয়েতে, মানে লন্ডনের ওই ছবি, যেখানে সরাসরি আপনি একটা প্রতিবাদী বাঙালি হিসেবে উঠে এলেন, এবং আপনার কি কোথাও মনে হয়নি যে কলকাতায় ফিরলে আপনাকে ব্যাপক একটা হেনস্থার মধ্যে পড়তে হতে পারে? দেখুন, আমি একটু অকুত ভয় টাইপের লোক। আমি একদম খুব একটা ভয়টাই পাই না। আপনি যদি আমাকে গ্যারান্টি দেন যে সিংহটা কামড়ায় না, আমি সিংহটার গায়ে হাত দিয়ে দেবো। মোটামুটি যদি বলেন যে সিংহটা পোষা আছে, আমি হাত দিয়ে দেবো, হয়তো সে আমার একটা থাবা দেবে। আর বাংলায় কিন্তু সিংহ কামড়াবে না এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। সেই যাই হোক না, আমি যেটা বলছি যে আমি খুব একটা ভয় পাওয়ার লোক আমি নই। আর খুব একটা উদ্দেশ্য নিয়ে ক্যালকুলেট করে ওই তবলা শিখতে গেছিলাম, হলে ঢুকবো বলে ওরম দু একটি কাজ করেছি। রেকর্ডিং করার আগে দেখে নিচ্ছি কে ভলেন্টিয়ার, কারণ আমি রেকর্ডিংটা লুকিয়ে করব, আমার টেপ কেড়ে নিতে পারে। সেই যে কলা মন্দিরের কোনখানে বসে টেপে রেকর্ডিং হয়, ওটা আমার চেয়ে ভালো কেউ জানে না। রবীন্দ্র সদনের রেকর্ডিংটা চেপে দিয়ে 45 মিনিট ঘড়ি থেকে ক্যাসেট উল্টাতে হবে। আমি যে চলে আসতাম, আমি লক্ষ্য করতাম ভলেন্টিয়ার আসছে কিনা কাছে, খট করে যদি শব্দ আমার ধরলে আমার টেপ কেড়ে নেবে, বন্ধ করে দেবে। পর্দাটা জড়িয়ে টেনে এমন করে দিতাম যাতে কেউ আপনি জানতেও পারবেন না ফুলের মধ্যে আমি আমার রেকর্ডার গুজে দিয়ে এসেছি। কিন্তু এই উদ্দেশ্য ছাড়া, গান বাজনা ছাড়া আমি কখনো চালাকি করে ধান্দাবাজি করে কোনো কাজ করিনি। ওইটা যখন করেছি না, ইম্পালসেই করেছি। আমার মনে হয়েছে এটা আমার ধর্ম। আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিলেন, মা বাবা দাদু সবাই বলেছিলেন মিথ্যা কথা বলবি না, সত্যমেব জয়তে। আমি ওই কথা ভেবে আমার মনে প্রশ্নটা জেগেছে, অভয়া আমার মেয়ের বয়সী, সেই মেয়েটাকে ছত্রাখ্যান করে দেয়। অবশ্য এখন তো একটা জলভাত হয়ে গেছে, প্রত্যেক গলিতেই একটা অভয়া আছে। ওর কেসটা হাই প্রোফাইল হয়েছিল ডাক্তার বলে আর আরজিকর বলে। আমি আরজিকরে এনআরএসে তখন রাত জেগেছি, গেছি, আমি গান রেকর্ডিং করেছি। এর জন্য আমি একটা গান রেকর্ডিং করে ওদের দিয়েছি, সেটা পপুলার হয়নি, কারণ ওই ভাঙচুর হয়ে গেল। যেদিন আমি গানটা রেকর্ডিং করলাম সেদিন আরজিকর ডেমোলিশড হয়ে গেল গুন্ডারা ঢুকে। আমার কখনো ভয় করেনি, এবং পরবর্তীকালে আমার পরিবারের ভয় করেছে। আমি ফোন করে কিছু বন্ধুবান্ধবদের বলেছি, তারা বলেছিল আমরা সব এয়ারপোর্টে থাকবো, তুই আসবি, দেখি কি হয়। এবং পরবর্তীকালে সুকান্তবাবু, তারপরে শুভেন্দুবাবু, এরা সব আমায় আশ্বাস দিয়েছেন আমরা আপনার সঙ্গে আছি দাদা। আজকেও এখানে আসার আগে একটুখানি আগে 1 ঘন্টা আগে সুকান্তবাবু ফোন করেছিলেন, কারণ উনি জেলে ছিলেন, তো এক রাত্রি বসে টসে ছিলেন। তো আমি ওকে একটা সৌজন্যমূলক টেক্সট করেছিলাম যে মশা কামড়েছে কিনা, আপনি ঠিক আছেন কিনা, গায়ে হাত পায়ে ব্যথা হলো কিনা। বলে না, গায়ে ফায়ে হাত ব্যথা বেশি হয়নি, তবে একটু ঘুমোতে হবে। আপনি কেমন আছেন বলে আমি বললাম আমি আপনাদের সঙ্গে আছি, আমি গিয়ে ঝাঁপিয়ে পড়িনি। আর বলে আপনার সিকিউরিটির ফুল ব্যবস্থা আমরা করে দেবো। ওরা আমাকে এটা বলেছে বলে আমি আরও নির্ভয়ে কথাগুলো বলতে পারছি। কিন্তু এনিওয়ে এটা আমি বলতাম, এতে কিন্তু যথেষ্ট আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই। আমি একবার নারায়ণের কাছে চলে যাব। নারায়ণ। Gauridevi Institute of Medical Sciences and Hospital, GT Road, Rajpath, Durgapur. Best place to study. For contact us, call 7797662222, 9775696237. একটা সময় আপনি এবং আপনার পরিবার, হরিনারায়ণ, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মুখ্যমন্ত্রী, তখন তিনি কেউ ছিলেন না, তার মধ্যে একটা সম্ভাবনা দেখেছিলেন, আপনি নিজেই সেটা বললেন। এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি অনেকটা বদলে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে কারোর মধ্যে এই ধরনের সম্ভাবনা দেখতে পান, যিনি কিংবা যে দল আগামী দিনে পশ্চিমবঙ্গটাকে চালনা করতে পারবে, সঠিক পথে নিয়ে যেতে পারবে? পলিটিক্যাল কোয়েশ্চেন। তবে এখন যেটা দেখছি, এই শুভেন্দুবাবু প্রচণ্ড সোচ্চার হয়ে ঝাঁপিয়ে পড়ে সব জায়গায় লড়ছেন। আমার শুভেন্দুবাবুরও খুব ভরসা আছে, যদিও অনেকে পাল্টা প্রশ্ন করে উনি তৃণমূলই ছিলেন। আমিও তো তৃণমূলই ছিলাম, তখন তৃণমূল হয়নি, অল ইন্ডিয়া কংগ্রেসের ছিলেন উনি, আমি তো তখন ওনার সাপোর্টার ছিলাম। এটা আমার যুক্তি। শুভেন্দুবাবুর মধ্যে আমি সে সম্ভাবনা দেখি। এবং ডক্টর সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ, প্রফেসর, পিএইচডি করা মানুষ, কথা বলেছি, এবং দুজনের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে এটা কম্পিটিশন যেন বলে আমার নেওয়া না হয়। এরা দুজনের মধ্যে যদি সুন্দরভাবে দেশটা বাঁচাতে চায়, এদের মধ্যে কেউ না কেউ পারবেন, দুজনেই পারবেন। এবং আমাদের একটি পোস্ট, আধঘানা পোস্ট দরকার নেই। ওরা যদি, আমার মনে হয় ওরা দুজন যদি সংগ্রামে নামেন, বিজেপির খুব সম্ভাবনা আছে। এবং বিজেপি হলে আমি যেটা দেখি, দেখুন, কেউ মোদিজিকে শ্রদ্ধা করে, কেউ বলে অনেক কিছু আছে, প্রশ্ন সবাইকে নিয়ে করা যায়, তাই না? আমাকে নিয়েও প্রশ্ন করা যায়, ঋতব্রতকে নিয়েও প্রশ্ন করা যায়, আপনাকে নিয়েও প্রশ্ন করা যায়। প্রশ্ন ভালো মন্দ মিলিয়ে মানুষ। আমি চাঁদের কলঙ্কটা না দেখে আমি জ্যোৎস্নাটা দেখি। আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এখানকার যেটা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন, যদি একটা সেম গভর্নমেন্ট হয়, সে ধরুন
শুভেন্দুবাবুই যদি এটা ফোন করে বলতে পারেন যে আমাদের দেখুন এই এই আবাস যোজনাটা দরকার নেই, কী সব যোজনা আছে এটা দরকার, এই টাকা একটু আটকে গেছে, সেটা অনেক ইজি হবে রাদার দ্যান সর্ট অফ কনফ্লিক্টিং উইথ দ্যাট। এই কনফ্লিক্ট করে আমরা ডিভিশনটা ক্রিয়েট করে যেটা একটা আধা বাংলাদেশ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল, সেই সম্ভাবনা আমি দেখছি বিজেপির মধ্যে। এবং অকপটে আমি বলতে পারি আমি বিজেপির মেম্বার হয়েছি, ওভারসিজ মেম্বার, আমি তো পলিটিক্স করতে পারি না, আমার এমপি এমএলএ হওয়ার, মুখ্যমন্ত্রী হওয়ার কোনো বাসনা নেই, কিন্তু এরা যদি কথা ঠিক মতো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে একটু যদি আমার সঙ্গে আলোচনা করেন, আমি সেরম কেউ কিছু না, আমার পলিটিক্যাল বুৎপত্তি যেটা বলে আমার জিরো, একদম পলিটিক্যাল অ্যাকিউমেন্ট আমার জিরো, কিন্তু যদি আমি বার্ডস আই ভিউতে অনেকটা দেখেছি তো, আর এখন অনেকটা আমি স্টাডি করেছি, এখন আমি রেগুলার পলিটিক্সের সঙ্গে থেকে আমি দেখেছি অবস্থাটা কি, আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট শুড টেক ওভার দিস স্টেট ফর সাম টাইম, আমাদের খুব ভালোই হবে, খারাপ কিছু হবে না। এই যে বিএসএফকে জমি দিতে পারছে না, বাংলাদেশের বর্ডারটা খোলা, এটা আমাদের জন্য খুব রিস্কি। আরেকবার যদি মাকে নিয়ে উড়িষ্যা পালাতে হয়, তাহলে এর চেয়ে মানে দুঃখজনক আমার জীবনে আর কিছু থাকবে না। আর মার তো 80 বছর বয়স হয়ে এসছেন, উনি মেনেই নিয়েছেন আমার জীবনটা প্রায় শেষ, কিন্তু একটু ভয় কিন্তু আছে, হ্যাঁ এই বাড়ি ছেড়েও কি পালাতে হবে? মা প্রশ্ন করছেন, মা প্রশ্ন করছেন, রে এই বাড়ি ছেলেও কি পালাতে হবে? তুই এদের সঙ্গে আর লড়িস না রে, এদের তো যা দেখছি এদের তো খুব মানে মনুষ্যত্বহীন এরা, এদের সঙ্গে লড়িস না, তুই কি পারবি? পুলিশ কি তোর সঙ্গে আছে? আমি এই প্রশ্নের জবাব দিতে পারিনি।